আজকে আমরা তাহলে জলবায়ু নিয়ে এমসিকিউ হবে আলোচনা করব বলেছিলাম। ঠিক আছে, তো সেটা থেকে আমরা করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখা যাচ্ছে প্রত্যেকের যে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা দেয় সেটাকে কি বলা হয়? আঁধি বলে। সেটাকে বলা হয় আঁধি। ঠিক আছে, অপশন বি, সেটাকে আঁধি বলা হয়। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে কি বলা হয়? আশ্বিনের ঝড়। হ্যাঁ, ভেরি গুড, সেটাকে বলা হয় আশ্বিনের ঝড়। এটাকে বলা হয় আশ্বিনের ঝড়। বঙ্গোপসাগরের উপকূলে যে ঝড়টা সৃষ্টি হয় সেটাকে বলা হয় আশ্বিনের ঝড়। আচ্ছা, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে কোন ঋতুতে? শীতকালে। শীতকালে, তাই তো? শীতকালে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব ভারতে, আমরা জানি প্রত্যেকে। অপশন এ, শীত ঋতুতে। ভেরি গুড। আচ্ছা, শীতকালে ভারতে পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব দেখা যায় কোথায়? রাজস্থান। না, রাজস্থানে কি খুব বেশি সেরকম বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার? মানে অল্প হয়। অল্প হ্যাঁ, হয়। এতে হয় তুষারপাত হয় জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে বেশি হয়, তাহলে প্রভাব যদি বলা হয় সেটা ডেফিনেটলি হবে আমাদের জম্মু কাশ্মীর। ওকে, ভেরি গুড। কালবৈশাখীর মতো গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে কি বলা হয়? আম্রবৃষ্টি বলা হয়। সেই বলেছিলাম, সেই কারণে আম চাষ হয়, কর্ণাটকে কফি চাষ হয়, সেটাকে আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার বলা হয়। ভেরি গুড। আচ্ছা, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? ঋতু পরিবর্তন, অত্যাধিক উষ্ণতা, অত্যাধিক বৃষ্টিপাত, না অত্যাধিক শীতলতা? ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ঋতু পরিবর্তন, এবং ভারতের মতো আর কোথাও এতগুলো ঋতু আমরা কোথাও দেখতে পাই না। ভেরি গুড। একটা সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে, যে শহরে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়? মুম্বাই। মুম্বাই। তার কারণ এটা সমুদ্রের ধারে অবস্থিত, সাইডে সমুদ্রের, অবস্থিত, হ্যাঁ, সেই কারণে। সমভাবাপন্ন জলবায়ু। দিল্লি একদম সেন্টারে অবস্থিত, নাগপুর পশ্চিমঘাট পর্বত থেকে আরো ভেতরে অবস্থিত, চণ্ডীগড় তো একদম সেন্টারে। এই জায়গায় চরম ভাবাপন্ন, আর মুম্বাইতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয় কোথায়? লোহিত সাগর, ভূমধ্যসাগর, পারস্য উপসাগর? ভূমধ্যসাগরে। কোথায়? ভূমধ্যসাগরে হয়। ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরে উৎপন্ন হয়, সেখান থেকে ট্রাভেল করে ইন্ডিয়াতে আসে। ভেরি গুড, ভূমধ্যসাগর। নেক্সট, পরের কোশ্চেন। গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ আর শুষ্ক বায়ুকে কি বলা হয়? লু বলে। লু বলা হয়। ঠিক আছে, ওই জন্য আমরা যখন ছোটবেলায় ছিলাম যে লু বইছে বলা হয়, এখনো বলা হয়। ঠিক আছে, লু কথাটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? রাজস্থানের জয়সলমীর। ভেরি গুড। রাজস্থান তো আমরা জানি, রাজস্থানের কোন জায়গায়? জয়সলমীর, এক্সট্রিম পশ্চিম জয়সলমীর অবস্থিত। আচ্ছা, আশ্বিনের ঝড় দেখা যায় কোন কারণে? মৌসুমী বায়ুর আগমনে, শীতকালে, না মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে, না গ্রীষ্মকালে? প্রত্যাবর্তনকালে। যখন মৌসুমী বায়ু ঘুরে যায়, প্রত্যাবর্তন করে ঘুরে যায়, তখন আমরা আশ্বিনের ঝড় দেখতে পাই। ভেরি গুড। আচ্ছা, নেক্সট। উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? শীতকালে কি হবে? না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বর্ষাকালে বৃষ্টিপাত হয়। তাহলে উত্তর পশ্চিম ভারতে যে শীতকালে বৃষ্টিপাত হয় কার কারণে? ওইটা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে হয়, এটা ঘুরে চলে যায় ওইদিকে। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া একটু জয়েন করতে। কি হবে, কোনটা উত্তর হবে বলো? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। না, এই দেখো খেয়াল করো, উত্তর পশ্চিম ভারত মানে কোন জায়গা? রাজস্থান প্লাস জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে যে বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিসের কারণে হয়?
আচ্ছা, ভূমধ্যসাগরীয়। ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু, তাই না? উত্তর পশ্চিম ভারত বলেছে, উত্তর পূর্ব ভারত বলেনি বা হ্যাঁ, দক্ষিণ পূর্ব ভারত বলেনি, উত্তর পশ্চিম মানে বেসিক্যালি বলতে চাইছে জম্মু কাশ্মীর আর রাজস্থানের কথা, সেটা পশ্চিমে ঝঞ্ঝা বা ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ুর কারণে হচ্ছে। ক্লিয়ার হলো? ডাউট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আম্র বৃষ্টি হয় কোথায়? ম্যাঙ্গো শাওয়ার বা আম্র বৃষ্টি কোন সময়? আচ্ছা, সময়টা জানতে চাইছি। গ্রীষ্মকালে। আম্র বৃষ্টিটা হয় গ্রীষ্মকালে। ভেরি গুড। ম্যাঙ্গো শাওয়ার এটা গ্রীষ্মকালে হয়। আচ্ছা, মৌসুমী বায়ুর বিস্ফোরণ হয় কখন? মানে যখন, গ্রীষ্মকালের শুরুতে। না, যখন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বর্ষাকালে হয় না। ও আচ্ছা। বিস্ফোরণ মানে কি? যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে মৌসুমী বায়ুর প্রভাবে কখন সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সেটাকে মৌসুমী বায়ুর বিস্ফোরণ স্যার বলছে। বলছি, বলো। আচ্ছা স্যার, আরেকটা বিস্ফোরণ বলে মৌসুমী বায়ুর বিস্ফোরণ, যেটা হচ্ছে গ্রীষ্মকালের শুরুতে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা ঢুকছে, হুম তখন ওই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যখন আঘাত করছে, মানে হুম। শৈলক্ষেপে পতিত বৃষ্টিপাত হচ্ছে, ওটাকেও তো মানে মৌসুমী বিস্ফোরণ বলছে না, প্রথমত। ওটাকে বলা যাবে না। কেন? কারণ এখানে বিস্ফোরণ ইন সেন্স অফ যখন সবচেয়ে বেশি বিস্ফোরণ মানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, ওটা মৌসুমী বায়ুর আগমনে হচ্ছে। ওই সময় কিন্তু সব জায়গায় বৃষ্টিপাত হয় না, শুধু ভারতের যে দক্ষিণ পশ্চিম যে জায়গাগুলো রয়েছে, মানে কর্ণাটক বলো, কেরল বলো, মহারাষ্ট্র বলো, ওই জায়গাটা হচ্ছে। বাকি পুরো ভারতে তো হচ্ছে না, তাই তো? এই জন্য বিস্ফোরণ কথাটা পুরো হুম, ভারতের কথা ভেবেই বলা হচ্ছে। যখন সবচেয়ে হুম। বেশি বৃষ্টিপাত হয় সেই কথাটা বলছি। আচ্ছা, মৌসিনরাম অঞ্চলটি কোন পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত? খাসি পাহাড়। খাসি পাহাড়, ঠিক আছে, ভেরি গুড। খাসি পাহাড়ের প্রতিবাদ, অনুবাদ ঢালার প্রতিবাদ ঢাল আছে, ঠিক আছে, হুম। তো প্রতিবাদ খাসি পাহাড়ে প্রতিবাদ ঢালে অবস্থিত। আচ্ছা, সিডার, হুদহুদ, নার্গিস এগুলো কিসের উদাহরণ? ঝড়ের এইগুলো তো, মানে ক্রান্তীয় ঘূর্ণিবাতের উদাহরণ এগুলো। ক্রান্তীয়, ওই যে আমাদের সমস্ত হয় ক্রান্তীয় ঘূর্ণাবর্ত, ঠিক আছে, আমাদের হচ্ছে হুম। কিছুদিন আইলা, ঠিক আছে, সব আমাদের আছে। মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয় কত থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? আহ, 10 থেকে 30 মনে হচ্ছে 10 থেকে 30, ভেরি গুড। কারণ ক্রান্তীয় অঞ্চলের কথা বলেছে, ক্রান্তীয় তো ক্রান্তীয় হ্যাঁ। বলে অবশ্যই ক্রান্তীয় দিকে যেতে হবে। 30 থেকে উঠে গেলে আর ক্রান্তীয় বলা যাবে না, তাহলে 10 থেকে 30। বর্ষাকালে অর্থাৎ জুলাই আগস্ট মাসে মৌসুমী অক্ষ অবস্থান করে কোথায়? মানে ওই সময়ে মৌসুমী বায়ু কোথায়, ওর যে অক্ষটা কোথায় অবস্থান করছে? এটাও বলেছিলাম, পড়িয়েছিলাম। ওই জায়গাতে বৃষ্টিপাত করছিল, হিমালয়ের পাদদেশে বলেছিলাম, ওইখানে মৌসুমী অক্ষ অবস্থান করে। নোটসে দিয়েছিলাম এবং ক্লাসে আমি এটা বলেছিলাম, পিডিএফটাতেও ছিল, খেয়াল করবে। আচ্ছা, একটু বর্ষাকাল যেখানে এক্সপ্লেন করা ছিল সেখানটা দেখবে। আচ্ছা, ভারতের চরম ভাবাপন্ন শহর কোনটি? অমৃতসর। অমৃতসর, মানে যেটা সমুদ্রের ধারে অবস্থিত নয় সেটাই চরম ভাবাপন্ন হবে। বাকিগুলো তো মুম্বাই বলো, কলকাতা বলো, কটক বলো, সব সমুদ্রের ধারে অবস্থিত, সেগুলো সমভাবাপন্ন। ভেরি গুড। আচ্ছা, এবার বলো, ভারতের জলবায়ু কি ধরনের? ক্রান্তীয় মৌসুমী ক্রান্তীয় বায়ু। মৌসুমী। ক্রান্তীয় মৌসুমী। হুম, আচ্ছা, ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী বায়ু, যার কারণে ভারতে কি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, অপশন ডি। আচ্ছা, ভারতে প্রধান বৃষ্টিপাত হয় কোন কারণে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ভারতে বেশি বৃষ্টিপাত বা প্রধান বৃষ্টিপাত হয়ে থাকে। ভেরি গুড। আচ্ছা, পশ্চিমী ঝঞ্ঝার কারণ কি?
এটা একটু এক্সপ্লেন করে দিতে হবে, ঠিক আছে? দেখো, অ্যান্সার হচ্ছে পশ্চিমাঞ্চলীয় জেট স্ট্রিম। এবার আমি একটু আলোচনা করে দিই যে জিনিসটা কি, জেট স্ট্রিম ব্যাপারটা কি, এটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। দেখো, জেট স্ট্রিম, জেট মানে একটা বুঝতে পারছি, তাহলে ওখানে কোনো জায়গা দিয়ে জেট বিমান যেখান দিয়ে যাবে সেখানে জেট স্ট্রিম উৎপন্ন হবে। তাহলে জেট বিমান যেগুলো আছে সেগুলো বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে যায়? কোথায় যায়? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। ভেরি গুড, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। এবার এই যে যে জেট বিমান যেগুলো আছে সেগুলো যাওয়ার সময় কি করে, পেছন থেকে কিছু ধোঁয়া, যেটাকে আমরা ধোঁয়া বলি, বা তার যে জ্বালানি করার পরে কিছু মানে দিয়ে যায়, বা তার মানে কিছু যে জ্বালানি বলতে পারো, তার যে অবশিষ্টাংশ দিয়ে যায়। এর কারণে কি হয় যে আমাদের যে নিচের স্তর রয়েছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, এই যে ট্রপোস্ফিয়ার রয়েছে, সেই ট্রপোস্ফিয়ারে একটা সরু বেল্ট দেখতে পাওয়া যায়। চলে যাওয়ার পরে সেখানে একটা সরু বেল্ট তৈরি হয়, মানে এর গতিবেগ। এবার সেই বেল্টটা কি হয়, পেছনে ওটা অবস্থান করে। এবার যখনই সেখানে বায়ু প্রবাহ হয়, ট্রপোস্ফিয়ারে তো বায়ু প্রবাহ হয়, তখন সেটা জেট স্ট্রিমটা ওখান দিয়ে প্রভাবিত হতে থাকে, ঠিক আছে? এর গতিবেগ কি হয়, এর গতিবেগ গ্রীষ্মকালে হয় অ্যাপ্রক্স 110 কিলোমিটার পার আওয়ার, গ্রীষ্মকালে হয়। আর শীতকালে এর গতিবেগ হয় প্রায় 184 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? গ্রীষ্মকাল শীতকালে এর গতিবেগ ভীষণভাবে প্রভাবিত হয়। এটা ট্রপোস্ফিয়ারে এটা গঠিত হয় জেট বিমানের কারণে, এই জন্য এটাকে জেট স্ট্রিম বলা হচ্ছে। এবার এই জেট স্ট্রিম গুলো কি হয়, ভারতের জলবায়ুকে ভীষণভাবে প্রভাবিত করে। কিভাবে? এগুলো যখন নেমে আসার পরে যে ভূমধ্য সাগরীয় অঞ্চলটা রয়েছে, ভূমধ্য সাগরীয় অঞ্চল মানে যেখান থেকে পশ্চিমী ঝঞ্ঝাটা সৃষ্টি হচ্ছে, ওখানে যে জলবায়ু সৃষ্টি হচ্ছে, ভূমধ্য সাগরীয় অঞ্চলে আসার পরে ওখান থেকে জলবায়ু সংগ্রহ করে ভারতের দিকে আসে এবং তৈরি করে পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে? এবার এখানে মনে রাখবে যে এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রয়োজন। কেন? যদি পশ্চিমী ঝঞ্ঝা না হতো তাহলে কি হতো, আমাদের যে উত্তর ভারতে সবচেয়ে বেশি কি চাষ হয়, গম চাষ হয়, সেই গম চাষের জন্য কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটা ভীষণভাবে উপযোগী। যদি পশ্চিমী ঝঞ্ঝা না হতো তাহলে কিন্তু উত্তর পশ্চিম ভারতে যে রয়েছে সেখানে কিন্তু গম চাষ করা যেত না। তাহলে কিছু কিছু জায়গায় এটা উপকার করে, আবার কিছু কিছু জায়গা অপকার আছে। বোঝা গেল? ক্লিয়ার হলো এবার পশ্চিমী ঝঞ্ঝার কারণটা? ওকে, চল নেক্সট কোশ্চেন। এল নিনোর প্রভাবে কি হয়? পড়িয়েছিলাম। এল নিনোর প্রভাবে খরা হয় ভারতে। হ্যাঁ, মানে তার মানে কি কম হবে? বৃষ্টিপাত হয়। একদম, এল নিনোর প্রভাবে ভারতে কম বৃষ্টিপাত হয়, খরা হয়। যেভাবে মনে রাখবে উত্তর, কোনো অসুবিধা নেই। এল নিনোর প্রভাবে ভারতে কি হয়, খরা হয়, মানে প্রশান্ত মহাসাগরের। এবার কারণ কি? কারণ আমাদের যে প্যাসিফিক ওশান রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর যে রয়েছে সেখানে টেম্পারেচার বা জলের যে তাপমাত্রা সেটা অনিয়মিত হয়। সেই কারণে কি হয়, প্রশান্ত মহাসাগরে বায়ু চাপের তারতম্য হয়। এবার বায়ু চাপের যদি তারতম্য হয় তার মানে কি হবে, সেই উচ্চচাপ নিম্নচাপের দিকে এগিয়ে আসবে, সমচাপ করার সৃষ্টি করবে। এর কারণে কি হয়, ভারতে যতটা বৃষ্টিপাত ভাবা হয় তার থেকে কম বৃষ্টিপাত। আর বৃষ্টিপাত কম হলে কি, টেম্পারেচার প্রচুর বাড়বে। আর খুব একটা গুড নিউজ এটাই যে 2025-এ এল নিনোর প্রভাব সর্বাধিক দেখার সম্ভাবনা আছে, কারণ আমেরিকায় অলরেডি এল নিনোর জন্য আগুন লেগে গেছে, ঠিক আছে? তো সেই জন্য ভারতের অবস্থাও কি হবে, লেটস সি। এবারে কতটা খরা হয়, কতটা গরম পড়বে, প্রচুর পড়ার সম্ভাবনা রয়েছে। ওকে, নেক্সট। ভারতের শীতকাল এলে সূর্য লম্বভাবে আলোকিত হয় কোথায়? কর্কট ক্রান্তি রেখায়। শীতকাল। ও শীতকাল বলেছে। হ্যাঁ, গ্রীষ্মকালে তো কর্কট ক্রান্তিতে পড়ে, শীতকালে? হ্যাঁ, গ্রীষ্মকালে শীতকালে মকর শীতকালে ক্রান্তিতে। তাহলে মকর রাশির ক্রান্তীয় অঞ্চল, মানে তাহলে মকর ক্রান্তীয় অঞ্চলেই পড়ে সূর্য আলোক রশ্মি, আমরা ভালোভাবেই জানি। তাহলে কর্কট ক্রান্তিতে গ্রীষ্মকালে পড়ে।
ঠিক আছে, আর শীতকালে পড়ে কারণ উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বুঝি, আর বেশি এক্সপ্লেন করার দরকার নেই, আশা করি বুঝেছো। আচ্ছা, নিচের বাক্যগুলিকে বিবেচনা করতে বলেছে যে কোনটা ঠিক, 1, 2 ঠিক না কোনটা। আচ্ছা, লু হলো একটি গরম ও শুষ্ক বাতাস, এটি প্রধানত দক্ষিণ ভারতে মে জুন মাসে প্রভাবিত হয়, এটি গম ফলনের জন্য ভালো। কোনটা ঠিক বা কোনগুলো ঠিক? একটা দুইটা ঠিক। আচ্ছা, এক তো ঠিক অবশ্যই লু। আচ্ছা, লু কখন প্রবাহিত হয়? গরমকালে। স্যার লু তো গরমকালে উত্তর মে জুন পশ্চিম মাসে দিকে প্রবাহিত গরম, হয়। মানে মে জুনের দিকে তো হয় মনে হচ্ছে। হুম, তাহলে কোনটা হবে উত্তর? স্যার শুধুমাত্র দুইটা। একটাই হয়। এবার লুটা কি উত্তর ভারতে হয় না দক্ষিণ ভারতে হয়? স্যার লু উত্তর উত্তর ভারতে হয়। ভারতে লু ভেরি হয়। গুড। উত্তর ভারতে। টাইম তো দক্ষিণ- ঠিক আছে, কিন্তু এখানে উত্তর দক্ষিণের ব্যাপারটাই উল্টে গেছে, তাই তো? না খেয়াল করে উত্তর দিলেই গল্প শেষ, তাই তো? আর গম ফলনের জন্য ভালো না, গম ফলনের জন্য ভালো কোনটা? পশ্চিমী ঝঞ্ঝা, তাই না? পশ্চিমী ঠান্ডা। পশ্চিমী হ্যাঁ, স্যার। সঞ্জয়। পশ্চিমী ঝঞ্ঝা গম এর জন্য ভালো। তাহলে একমাত্র ঠিক কোনটা? একেরটা ঠিক, তাহলে শুধুমাত্র এক ঠিক। এক একটা ঠিক। ঠিক আছে, দেখো জেনে শুনে ভুল হয়ে যাচ্ছিল, তাই না? জানতে জানতে ভুল হয় এরকম। আচ্ছা, নেক্সট। আবার নিচের বাক্যগুলো একটা বিবেচনা দিয়েছে। কেরালা নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত, নতুন দিল্লি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। কোনটা ঠিক না দুটোই ঠিক না কোনোটাই ঠিক নয়, না দুটোই ঠিক? উম, উপরের কোনোটি ঠিক নয়। কোনটাই ঠিক নয়। হ্যাঁ। কোনোটি ঠিক নয়। কেন? কেরালা তাহলে কোন অঞ্চলে অবস্থিত? কেরালা তো ক্রান্তীয়, আর উপরেরটা আছে উপক্রান্তীয় তো। ভেরি গুড, কেরালা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত আর নতুন দিল্লি উপক্রান্তীয়। ভেরি গুড, ঠিক আছে, একদম ঠিক। তাহলে উপরের কোনোটি ঠিক নয়, দুটোই ভুল আছে। ঠিক আছে, ভেরি গুড। কারণ কর্কট ক্রান্তি রেখা আমাদের দেশের প্রায় মাঝখান দিয়ে গিয়েছে, তাই তো? কেরালা এই জন্য নিচে অবস্থিত। আচ্ছা, নেক্সট, পরেরটা কি বলছে? বলছে কেরালায় প্রাক বর্ষা বৃষ্টিপাতকে কি বলা হয়? প্রাক বর্ষা বৃষ্টিপাতকে কি বলা হয়? আমের ঝর্ণা। আমের ঝর্ণা। এটাকে কি বলা হয়? মানে ম্যাঙ্গো শাওয়ার, যেটাকে আমরা বলছিলাম, মানে আম চাষ ভালো হয়, আমের ঝর্ণা, ওই জন্য ম্যাঙ্গো শাওয়ারকে বলা হচ্ছে আমের ঝর্ণা। আচ্ছা, ভেরি গুড। কারণ এখানে এর ফলে কি হয়? কেরালায় আম পাকতে সাহায্য করে। আম পেকে যায়। আম পেকে যায়, আম পাকতে সাহায্য করে, সেই জন্য এটাকে বলা হয় আমের ঝর্ণা বা ম্যাঙ্গো শাওয়ার। ঠিক আছে, আচ্ছা, এই যে বারদই ছিলা, এটা কোথায় বলা হয়? আসাম। আসাম। আসামে বলা হয় বারদই ছিলা। আর কালবৈশাখী কোথায় বলা হয়? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, তাই তো? পশ্চিমবঙ্গ। আচ্ছা, এই উত্তর পূর্ব দিকটা। একদম। আচ্ছা, তাহলে কি আমাদের মমতা দি কি হচ্ছে স্পেস নিয়েও পড়াশোনা করেছে নাকি? তাই তো? কেন আজকে আবার কি বলেছে স্যার? আর দেখোনি, আমি তো জানি না আজকে আবার কি বলেছে। সুনিতা উইলিয়ামস আসার জন্য সে বলছে তো আমি স্পেস নিয়েও পড়াশোনা করেছি। না আজকে সময় পাইনি স্যার। সে বলেছে আমি স্পেস নিয়েও পড়াশোনা করেছি, সে সব নিয়েই পড়াশোনা করেছে। স্যার মাল্টি ট্যালেন্টেড, এরকম মুখ্যমন্ত্রী থাকলে আর কিছু ভাবতে হবে, আমরাও হবো। সেটাই সেটাই, একদম কিছু বলার নেই। যাই হোক, আচ্ছা, নিচের কোন স্থানে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সেরকম মৌসিনরাম, ঠিক আছে, মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেরকম মৌসিনরাম অঞ্চলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কোলিওরিস বল বাতাসকে কোন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য দায়ী? যেই কারণে ঘুরে যায়। উত্তর গোলার্ধে বাম দিকে। তাহলে এখানে কি হবে? উত্তরটা কোনটা?
এখানে ওপরের কোনোতেই নয় হবে, কারণ উত্তর গোলার্ধে ডান দিকে ঘোরায় আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘোরায়। এখানে উল্টো আছে, ঠিক আছে। এখানে উত্তর গোলার্ধ, ভেরি গুড, একদম ঠিক বলেছো কোলিওরিস বল। আমাদের যে উত্তর গোলার্ধ হয়, উত্তর গোলার্ধে ডান দিকে ঘোরায়, ঠিক আছে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘোরায়। দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘোরায়, ঠিক আছে, ভেরি গুড। এবার তাহলে কোনোটাই নয় সেটা তো বলা যাবে না, বাতাসের উপরে কোনো। এবার দেখো এখানের মধ্যে দেখো খুব মানে বুদ্ধিমানের সঙ্গে একটা জিনিস বলেছে, একটাই বলেছে উত্তর গোলার্ধে আর একটা বলেছে উত্তর গোলার্ধে বাম দিকে। তাহলে উত্তর কোনটা হবে? ডেফিনেটলি অপশন এ করবে ঠিক। কেন? ওখানে তো বলেনি যে উত্তর গোলার্ধে কোন দিকে, কিন্তু পরেরটায় ভুল করে বলে দিয়েছে যে উত্তর গোলার্ধে বাম। তাহলে কোনটা ভুল? দুইটা ভুল, কিন্তু প্রথমেরটা তো ঠিক আছে। মানে দেখো তোমাকে একটা কথা বলি, পরীক্ষায় কোশ্চেন করে, গোলার্ধে ঘোরায় এটা হ্যাঁ ঠিক আছে, আমি তোমার একটা কোশ্চেন বলি, ঠিক আছে, ভালো করে উত্তর দেবে। যে তোমাকে অপশন দিয়েছে যে বিরাট কোহলি, ঠিক আছে, বিরাট কোহলি কোন দেশের প্লেয়ার, ঠিক আছে, একটা অপশন দিয়েছে বিরাট কোহলি কোন দেশের প্লেয়ার, অপশন দিয়েছে। একটা অপশন দিল যে সাপোজ ধরো দিল্লি, ঠিক আছে, একটা অপশন দিল ইন্ডিয়া, আর একটা অপশন, এই দুটো অপশন আছে, এর মধ্যে কোনটা ঠিক হবে? ইন্ডিয়া। ইন্ডিয়া বল, ইন্ডিয়া ঠিক আছে। আচ্ছা এবার আমি কোশ্চেনটাকে একটু মডিফাই করছি। বিরাট কোহলি মানে কোন রাজ্যের বাসিন্দা, ঠিক আছে, অপশনে দিল দিল্লি, অপশনে দিল ইন্ডিয়া, তখন আচ্ছা ছাড়ো, অপশনে দিল্লি দেয়নি, অপশনে কোন রাজ্য কোশ্চেন দিয়েছি, অপশনে দিয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, কিন্তু কোশ্চেন দিয়েছে রাজ্য আর বাংলাদেশ। তাহলে উত্তর কি হবে? ইন্ডিয়াই হবে। ইন্ডিয়া হবে। জিনিসটা কেন হলো? কারণ দেখো উত্তর গোলার্ধ বলেছে, তার ভেতরের ইনফরমেশন নাও বলতে পারে, কিন্তু ভুল তো কিছু বলেনি। ওই জন্য যতটা বলবে ঠিক উত্তর দেবে, ভুলটা বলবে না। কি বলছি বোঝা গেছে? যদি ভেতরেরটা নিয়ে ডাউট থাকে সেটা বলবে না, বাইরের ওভারঅল বললেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলটা যেন না বলো। বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ। কথাটা ক্লিয়ার হলো তো? ভেরি গুড। আচ্ছা, ভারতের শীতলতম স্থানের নাম কি? কোনটি ভারতের শীতলতম স্থান? দ্রাস। 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 ভারতের শীতলতম স্থান হচ্ছে দ্রাস। দ্রাস। আচ্ছা এই দ্রাসটা কোথায় অবস্থিত, কোথায় রয়েছে? লাদাখ। 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 লাদাখের হচ্ছে আমাদের যে লাদাখের যে ওয়েস্ট, মানে ভালো কথায় বলবো যে পশ্চিম লাদাখ, সেখানে কি আছে গো? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কার্গিল। কার্গিল, কার্গিল আছে না, কার্গিলের যে যুদ্ধ হয়েছিল, তো কার্গিল জেলার দ্রাস, পশ্চিম লাদাখের কার্গিল জেলায় দ্রাস হচ্ছে সব থেকে শীতকালীন জায়গা। টেম্পারেচার কোনটা বাবা? সিয়াচেন তো কারাকোরাম রেঞ্জে, কারাকোরাম রেঞ্জে অবস্থিত। হ্যাঁ, কারাকোরাম যে রেঞ্জ রয়েছে কারাকোরাম রেঞ্জে অবস্থিত। ভারতের উচ্চতম হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড বলা হয়। আচ্ছা, তো কার্গিল এর টেম্পারেচার বা যেটা দ্রাসের টেম্পারেচারে বেশি নয়, -40°C। ওকে, এই জন্য আর দ্রাসকে বলা হয় কি লাদাখের প্রবেশদ্বার। লাদাখের প্রবেশদ্বার বলা হয়। আচ্ছা, ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি। নিউ দিল্লি। কি নামে পরিচিত? তাতে একটা নাম আছে, সেটার নাম কি জানো? মৌসম ভবন। ভেরি গুড, ভেরি গুড, মৌসম ভবন, ভেরি গুড। মৌসম ভবন আবহাওয়া অফিসের সদর দপ্তর। এরা 1875-এ ব্রিটিশ সরকার এটা তৈরি করেছিল, ঠিক আছে। নেক্সট, নিম্নে উল্লেখিত কোনটি মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল? শরৎকাল। শরৎকাল, ভেরি গুড। তাহলে মৌসুমী বায়ু শরৎকালে ঘুরে আসে, প্রত্যাবর্তন করে বা ঘুরে আসে মৌসুমী বায়ু শরৎকালে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রবাহিত হওয়া স্থানীয় বায়ু কোনটি? কালবৈশাখী। কালবৈশাখী, ঠিক আছে, এখন সময় কালবৈশাখীর সময়, ঠিক আছে।
কালবৈশাখীর সময়, এই কারণে আমাদের একটু বর্ষা মানে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, শীতকালে বৃষ্টিপাতের কারণ কি? পশ্চিমী ঝঞ্ঝা। আরব সাগরে বন্যা। পশ্চিমী ঝঞ্ঝা, ভেরি গুড। শীতকালে যে বৃষ্টিপাত হয় কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। একদম ভুল করলে হবে না। ঠিক আছে। পশ্চিমী ঝঞ্ঝা যদি বলে কোথা থেকে আসে ভারতে, আলোচনা করলাম একটু আগে, ভূমধ্যসাগর থেকে। ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর। ঠিক আছে। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসে, যার ফলে জম্মু কাশ্মীর অঞ্চল বেসিক্যালি, এছাড়া পাঞ্জাব হরিয়ানাতে হয়, রাজস্থানে সেভাবে কিছু হয়, হালকা বৃষ্টিপাত হয়, কিন্তু জম্মু কাশ্মীরে একটু বেশিই হয়ে থাকে। ঠিক আছে। এই জন্য এটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়, কারণ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এটা প্রভাব বিস্তার করে। আচ্ছা, এল নিনো কি? উষ্ণ সমুদ্র বায়ু। উষ্ণ সমুদ্র উষ্ণ বায়ু। সমুদ্র বায়ু, কারণ প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয় এবং সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই কারণে এটা হচ্ছে উষ্ণ সমুদ্র বায়ু। ঠিক আছে। এর প্রভাবে ভারতে খরা দেখা যায়। ঠিক আছে। খরা, এটা কিন্তু পুরো বিশ্বকেই প্রভাবিত করে, জলবায়ুকে এল নিনো প্রভাবিত করে। আন্ধি নামক ঝড় কোন স্থানে ঘটে? পাঞ্জাবে। ভেরি গুড, পাঞ্জাব। পাঞ্জাব। পাঞ্জাবে আন্ধি ঝড় বলা হয়ে থাকে। এটা সাধারণত হয় পাঞ্জাবে গ্রীষ্মকালে বিকেলে। ঠিক আছে। গ্রীষ্মকালে বিকেলে এটা হয়ে থাকে। আচ্ছা, ভারতের কোন উপকূলে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল। করমণ্ডল, কারণ তামিলনাড়ুতে রয়েছে করমণ্ডল উপকূল, তাহলে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে। করমণ্ডল উপকূল তামিলনাড়ু, তামিলনাড়ু করমণ্ডল উপকূল, যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। একবার যখন মৌসুমী বায়ু আসে, আবার যখন মৌসুমী বায়ু ফিরে যায়, দুবার হয়। আচ্ছা, ভারতের উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছায় অঞ্চলের নাম কি? মেঘালয়ের শিলং। কেউ আবার আরাবল্লী পর্বত বলবে না, আরাবল্লী পর্বত ভারতের উত্তর পূর্বতে নয়। ঠিক আছে, যেন ভুল না হয়। মেঘালয়ের শিলং। ঠিক আছে। আর হচ্ছে মেঘালয়ের শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। ভারতের জলবায়ু কোন পর্বতের উপর বেশি প্রভাবিত? হিমালয়। পশ্চিমঘাট। না, হিমালয় বাবা। হিমালয় পর্বত যদি না থাকতো পালিয়ে যেত না। আর হিমালয় যদি না থাকতো, শীতকালে রাশিয়া সাইবেরিয়া অঞ্চল থেকে ঠান্ডা বাতাস আমাদের মরুভূমি বানিয়ে দিত, তাই তো? যেন ভারতের জলবায়ু সবচেয়ে বেশি প্রভাবিত হিমালয় পর্বত দ্বারা। এবার দেখো, এবার আমাদের মৃত্তিকা। মৃত্তিকা খুবই সহজ একটা চ্যাপ্টার। তো মৃত্তিকা আমাদের যে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সেখান থেকে মৃত্তিকাকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। আমাদের মৃত্তিকা গবেষণাগার সবাই জানি উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত মৃত্তিকা গবেষণাগার। আর এই যে আমাদের কৃষি গবেষণা বিভাগে ন্যাশনাল ব্যুরো অফ সোয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ ফর প্ল্যানিং এর সদর দপ্তর মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। এগুলো ডাইরেক্ট এমসিকিউ পড়ে, এগুলো মাথায় রাখতে হবে। এই যে 8টা ভাগ কি কি? পাললিক মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা যেটাকে রেগুর বলা হয়, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, মরু অঞ্চলের মৃত্তিকা, ক্ষারীয়, এটা লবণাক্ত হয়ে গেছে, লবণাক্ত হবে, স্পেলিংটা ভুল আছে, আর একটা মার্সি বা পিট বা জলাভূমির মৃত্তিকা। 8 ধরনের হয়। এবার এর ম্যাপ দেওয়া আছে যে কোন জায়গায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়, সেটা প্রপার এরকম ম্যাপে দেওয়া আছে। ঠিক আছে। গ্রিনটা পার্বত্য, এই জায়গায় পলি মৃত্তিকা, কারণ গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে বলে পলি মৃত্তিকা। মাঝখানে কৃষ্ণ মৃত্তিকা, লালগুলো লোহিত মৃত্তিকা, আর একটু হলুদ টাইপের এই যে জায়গাটা ল্যাটেরাইট, আর রাজস্থানে মরু মৃত্তিকা, আর একদম উপকূল অঞ্চলে মানে আমাদের হচ্ছে পশ্চিমঘাট পর্বতের এই দিকে জলাভূমি মৃত্তিকা, এগুলো দেখা যায় বেশিরভাগ। আর এই দিকটা হচ্ছে পুরো লবণাক্ত মৃত্তিকা, একদম সাইডে যে আমাদের মানে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু, ঠিক আছে, উড়িষ্যার একদম ধারটা, এটা হচ্ছে লবণাক্ত, একদম সুন্দরবন পর্যন্ত এটা লবণাক্ত মৃত্তিকা। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। মাঝখানে এই যে গুজরাটে কচ্ছে এই জায়গায় কৃষ্ণ মৃত্তিকা আছে, বাকি পলি মৃত্তিকা রয়েছে, কারণ প্রচুর নদী
এখানে প্রবাহিত মানে পড়েছে, সেই কারণে হয়েছে। আচ্ছা, তো এই ম্যাপটা আমাদের মাথা উত্তর ভারতে দেখে রাখবে, এই জায়গায় লোহিত মৃত্তিকা, এই জায়গায় ল্যাটেরাইট, আর বাকিটা পলি মৃত্তিকা, কারণ ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে। ম্যাপটা খুব ভালো করে মনে রাখবে, ম্যাপ হিসেবে কিন্তু কোশ্চেন থাকে। এবার আমাদের পাললিক মৃত্তিকা সবচেয়ে আমাদের উত্তরের সমভূমি অঞ্চলে এটা দেখা যায়। সর্বাধিক অঞ্চল, ভারতের সর্বাধিক অঞ্চলে এই পলিমাটি রয়েছে। বেসিক্যালি সিন্ধু গঙ্গা নদীর সমভূমি, এছাড়া গঙ্গা ব্রহ্মপুত্রের পলি, আর উপকূলীয় সমভূমি অঞ্চলে এই ধরনের মাটি রয়েছে। এটা আমরা জানি বেসিক্যালি যে হিমালয় থেকে যে নদীর সৃষ্টি হয়েছে, সেগুলো হিমালয়ের ক্ষয় কার্যের ফলে অববাহিকা সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীতে অববাহিকা সঞ্চয় করেছে। আমরা জানি নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি হয়। উচ্চগতিতে ক্ষয়কার্য করে, মধ্যগতিতে প্রবাহিত করে, আর নিম্নগতিতে বেশি সঞ্চয় করে, তাই তো? সঞ্চয়ের ফলে ভূমিরূপ গঠিত হয়। উপকূল থেকে মালভূমির কঠিন শিলা থেকে এই পল্লী সৃষ্টি হয়েছে বলে মৃত্তিকা কিছুটা কর্কশ জাতীয় হয়। এটা কঠিন শিলা থেকে সৃষ্ট পলি ফলে হয়েছে। শিলার বৈশিষ্ট্যের তারতম্যের জন্য পলি মৃত্তিকার রং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হয়ে থাকে। কোথাও বালির ভাগ বেশি থাকে, আবার কোথাও পলির ভাগ বেশি থাকে। বুঝতেই পারছি, যে জায়গা থেকে ক্ষয় করবে সেই অনুযায়ী মৃত্তিকার হবে। মৃত্তিকায় ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যেগুলো মৃত্তিকাকে উর্বর করতে সাহায্য করে। এছাড়া নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণও কম থাকলে জল ধারণ ক্ষমতা কম হলেও জল ধারণ ক্ষমতা বেশি। এবার মাটিতে নাইট্রোজেনের প্রয়োজন খুব বেশি হয়, কারণ নাইট্রোজেন সার তৈরি করতে কাজে লাগে, আর জৈব পদার্থ আমাদের প্রয়োজন জৈব সারের হিসাবে, কিন্তু এগুলো কম, তবুও জল ধারণ ক্ষমতা বেশি। আর অবশ্যই পাললিক মৃত্তিকা কৃষির জন্য সবচেয়ে বেশি উর্বর, সেই কারণে সবচেয়ে বেশি লোক এখানে বসবাস করে। যেখানে কৃষি জমি বেশি থাকবে, লোক সেখানেই তো থাকবে, কারণ যতই তুমি ডেভেলপ করো, খেতে তো বাবু সবাইকে হবে। কালার জেনারেলি হালকা বাদামি হয়, ধূসর হলুদ রঙের হয়ে থাকে। এছাড়া কি কি চাষ হয়? বেশি ধান হয়, গম হয়, পাট হয়, আখ হয়, এই চাষ বেশি উৎপাদন হয়ে থাকে। এবার এগুলো আমরা অলরেডি পড়েছি। খাদার, নবীন পলিমাটি গঠিত নদী তীরবর্তী এগুলোকে খাদার বলা হয়, আর প্রাচীন পলিমাটি বিস্তৃত এগুলোকে ভাঙর বলা হয়। এগুলো আমরা পড়ানোর সময় যে ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছিল। ভাবর বলা হয় পার্বত্য অঞ্চলে যে নুড়ি পলিবাহিত মৃত্তিকাকে ভাবর বলা, যেগুলো পার্বত্যের পাদদেশে থাকে। আর ধাঙ্কার বলা হয় উচ্চ গঙ্গা সমভূমিতে যে জলাভূমি মৃত্তিকা দেখা যায়, সেগুলোকে ধাঙ্কার বলা হয়। এগুলো মাথার মধ্যে রাখতে হবে। তারপরে রয়েছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক সয়েল। এটা জেনারেলি ওই যে দাক্ষিণাত্যে আমরা দেখতে পাই, ডেকান দাক্ষিণাত্যে লাভা মালভূমি থেকে গঠিত, যেহেতু লাভার ফলে উৎপন্ন হয়েছে। এর মধ্যে ইম্পর্টেন্ট রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, গুজরাটের দক্ষিণ অংশ রয়েছে, মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ রয়েছে, কর্ণাটকের উত্তর অংশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশ রয়েছে। তামিলনাড়ুর বাকিটা হচ্ছে এখানে রয়েছে, বাকিটা লবণাক্ত এই দিকটায় রয়েছে, আর বাকি তামিলনাড়ুর এই জায়গায় কৃষ্ণ মৃত্তিকা রয়েছে। এটার আরেকটা নাম হচ্ছে রেগুর মৃত্তিকা, বলেছি আমরা। এখানে কম বৃষ্টিপাতের ফলে এগুলো বেসিক্যালি লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে, অপশন থাকবে অবশ্যই এটা কোশ্চেনের মধ্যে, আর আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মৃত্তিকা গঠিত হয়েছে, এই জন্য এটা কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হয়, এবং এগুলো যেহেতু ক্ষার, তাহলে সেটা হবে ক্ষারধর্মী মৃত্তিকা হবে। ব্যাসল্ট থেকে সৃষ্ট হওয়ার জন্য এর মধ্যে টাইটানিয়াম অক্সাইড জৈব যৌগের পরিমাণ বেশি হয়, তাই এই মাটির রং কালো। অপশনের মধ্যে এটা দেখতে পারে, এই মাটির রং কেন কালো, কারণ এর মধ্যে কি আছে, টাইটানিয়াম অক্সাইড। অন্য কিছু বলতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এরকম বলতে পারে, কিন্তু এইটা মনে রাখবে টাইটানিয়াম অক্সাইডের কারণে বেসিক্যালি, আর জৈব যৌগের কারণে এটা কালো রঙের হয়। ঠিক আছে, অপশন এটা দিতে পারে, খেয়াল রাখবে। আর এই মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু বেশ বেশি হয়, কারণ এতে চুন, পলি, কাদার পরিমাণ বেশি। খনিজ পদার্থ খুব থাকে, লোহা, চুন, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম খনিজ খুব বেশি থাকে, ফলে এটা উর্বর। কিন্তু এখানে হিউমাস জাতীয় পদার্থ, হিউমাস মানে যেগুলো মারা যাওয়া জীব যেগুলো হয় সেগুলো থাকে না, হিউমাস জাতীয় থাকে না। এবার দেখো, আগ্নেয় যেগুলি শিলা থেকে হয়, সেখান থেকে নিশ্চয়ই আগ্নেয় শিলার মধ্যে ওই জন্য জীবাশ্মও দেখা যায় না, কারণ যা থাকে সব পুড়ে মারা যায়, সেই জন্য হিউমাস এখানে গঠিত থাকে না। মৃত্তিকা এবার এখানে বেশি উৎপাদনে কার্পাস উৎপাদন, তুলো, এই জন্য এটাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। আমরা জানি কার্পাস উৎপাদনের জন্য ব্ল্যাক সয়েল খুব গুরুত্বপূর্ণ। কি কি উৎপন্ন হয় তার মধ্যে? মিলেট মানে জোয়ার বাজরাকে একসাথে মিলেট বলা হয়। কার্পাস হয় তো অবশ্যই জানি, এছাড়া মিলেট হয়, তৈলবীজ হয়, তামাক জাতীয় পদার্থ উৎপন্ন হয়।
কোথায় দেখা যায় আমরা অলরেডি উপরে পড়ে নিয়েছি, এখানেও আবার দেওয়া আছে বেসিক্যালি মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যে, ঠিক আছে, উপরে দেওয়া আছে, আর এখানে না হলেও চলবে, অসুবিধা নেই। এবার তারপরে হচ্ছে লোহিত মৃত্তিকা, যেটাকে রেড সয়েল বলা হয়। এই মাটির রং লাল হয়, তার কারণ, লাল হওয়ার কারণ কি, এতে লোহার ভাগ বেশি থাকে, সবাই জানি। উৎপন্ন হয়েছিল আমাদের আর্কিয়ান যুগে। এবার আমাদের বিভিন্ন যুগ আছে, জুরাসিক যুগ, আর্কিয়ান যুগ, এগুলো আমাদের জিওগ্রাফি যারা সাবজেক্ট পড়ে তাদের জন্য প্রয়োজন হয় না। আর্কিয়ান যুগ থেকে এখানে প্রাচীন শিলা ক্ষয়ীভূত হয়ে লোহিত মৃত্তিকার সৃষ্টি করেছে। লোহা বেশি থাকে বলে এর নাম হচ্ছে লাল। কোথায় দেখা যায়? দাক্ষিণাত্যের মালভূমিতে এটা দেখা যায়, উড়িষ্যার উচ্চভূমিতে এটা দেখা যায়, দণ্ডকারণ্য মালভূমিতে দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশে থাকে, এবং ছত্তিশগড় উচ্চভূমিতে লাল মাটি দেখা যায়। অর্থাৎ এগুলো ছোটনাগপুর, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এর মধ্যে দেখা যায়, এগুলো এর মধ্যেই পড়েছে। কর্ণাটক, মহারাষ্ট্র, দক্ষিণপূর্ব বহু, যে মেঘালয়, এছাড়া এই যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এই রাজ্যেও রেড সয়েল দেখা যায়। এই যে ম্যাপে দেখিয়েছিলাম, ম্যাপটা খেয়াল করবে, ওখানে দেখবে, দেখতে পাবে কোথায় কোথায়। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া লাল মাটির বলা হয়ে থাকে, আমরা জানি। এই মৃত্তিকা থেকে এটা জেনারেলি গ্রানাইট আর নিস শিলা থেকে এই মৃত্তিকা উৎপন্ন হয়েছে। গ্রানাইট এগুলো আগ্নেয় শিলা, এখান থেকে উৎপন্ন হয়েছে। ফেরিক অক্সাইড বেশি থাকে বলে লাল হয়, যে লোহা বা ফেরিক অক্সাইড থাকে বলে লাল হয়। জল ধারণ ক্ষমতা খুব কম হয়, ঠিক আছে, অবভিয়াসলি জল ধারণ ক্ষমতা খুব কম থাকে। নাইট্রোজেন, ফসফরাস, চুনের ভাগ কম, তাই এটা অনুর্বর প্রকৃতির হয়, ওই জন্য এই জায়গায় বেশি হয় না। বালির ভাগ বেশি থাকে, জল ধারণ ক্ষমতা কম হয়। অধিক বৃষ্টিপাতের ফলে কেলাসিত রূপান্তরিত শিলা চূর্ণ বিচূর্ণ। কেলাসিত মানে যে কেলাস গঠন হয়, কিভাবে কেলাস গঠন হয়? হঠাৎ করে যদি আগ্নেয় শিলা ঠান্ডা হয়, সেখান থেকে কেলাস তৈরি হয়, তাই তো। কেলাস তৈরি হওয়া যে শিলাগুলো হয়, সেগুলো খুব সহজে ভেঙে যায়, অত্যাধিক কেলাসিত। কেলাসিত হয়, নন কেলা মানে কেলাসিত হয় না, এরকম হয়। এবার যেহেতু অনুর্বর, তো তাহলে এখানে জলসেচ ব্যবহার করতে হয়। তারপরে মিলেট, বাদাম, ভুট্টা, সয়াবিন, আঙুর এবং কফি উৎপাদনে এই চাষ হয়ে থাকে। রেড সয়েলের জায়গায় দেখো, করতে তো হবে, তার জন্য জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে। এবার ল্যাটেরাইট আমাদের কেরালের পশ্চিমঘাট পর্বত অঞ্চলে এবং কর্ণাটকে দেখা যায়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর পূর্বঘাট পার্বত্য অঞ্চলে এগুলো দেখা যায়, আর বিক্ষিপ্তভাবে মেঘালয়ে, অসমে দেখা যায়। এছাড়া ফেমাস রাজমহল পাহাড়, পশ্চিমঘাট পর্বত মেঘালয়ের কিছু অংশ আর পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বিক্ষিপ্তভাবে দেখা যায়। এটা ল্যাটার শব্দের অর্থ ইট, সেখান থেকে এর নাম ল্যাটেরাইট হয়েছে, কারণ এই মাটি শুকনো অবস্থায় ইটের মতো শক্ত হয়, সেই জন্য এখান থেকে এর নামটা হয়েছে ল্যাটেরাইট। ল্যাটার শব্দের অর্থ ইট, ইটের মতো শক্ত আর লাল রং হওয়ার জন্য এটাকে ল্যাটেরাইট বলা হয়। কালার রং কি হয়? লাল আর বাদামি রঙের হয়, কারণ এর মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড, লোহার ফেরিক অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড এর মধ্যে থাকে। অনুর্বর প্রকৃতির হয়, জল ধারণ ক্ষমতা কম হয়, ঠিক আছে। 200 সেন্টিমিটার বা অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এটা অপসারিত হয়ে হয়। এটা পদ্ধতিকে লিচিং বলা হয়। লিচিংটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় বেশি বৃষ্টিপাত হয়, তখন কি হয়, মৃত্তিকা থেকে চুন আর সিলিকা, সিলিকা মানে যেটা থেকে আমাদের কাঁচ তৈরি হয়, সিলিকা এসআই সিলিকা, সেটা অপসারিত হয়ে এই মৃত্তিকা গঠন হয়েছে। এই পদ্ধতিকে লিচিং। তাহলে এটা কোশ্চেন আছে, লিচিং পদ্ধতিতে কোন মাটি তৈরি হয়? ল্যাটেরাইট মাটি তৈরি হয় লিচিং পদ্ধতিতে। এবার যেহেতু এতে কোনো খনিজ বা জৈব পদার্থ থাকে না, এটা অবশ্যই অনুর্বর হবে। তাহলে কি হবে? জলসেচ করতে হবে। জলসেচের মাধ্যমে এখানে চা, কফি, রাবার, কাজু বাদামের চাষ এটাতে দেখা যায়। এরপর আমাদের পার্বত্য মৃত্তিকা, হিমালয় পর্বতমালা, নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতে এর বনভূমি এই মৃত্তিকা অঞ্চলে দেখা যায়। এর মধ্যে সরলবর্গীয় লতা পাতা কাঠ সব দেখা যায়। এটাকে পটজল মৃত্তিকা বলে। খুব গুরুত্বপূর্ণ। পটজল মৃত্তিকা কি? পটজল মৃত্তিকা হচ্ছে এক ধরনের অম্ল প্রকৃতির ধূসর বর্ণের অনুর্বর মাটির সৃষ্টি করে। সরলবর্গীয় যে বনভূমি যেগুলো রয়েছে, তার লতা পাতা, কাণ্ড, ফুল এগুলো একসময় মাটিতে পড়ে যায়, জমে পচে যায়, জল থাকে নিচে, পচে গিয়ে পটজল মৃত্তিকা তৈরি হয়। এবার পটজল কথা হচ্ছে ধূসর, এটা উর্বর এবং অম্লতা যুক্ত হয়, আর এটা অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। আর এখানে যেহেতু পচে তৈরি হয়েছে, তাহলে অবশ্যই এর মধ্যে হিউমাস তৈরি হবে, কারণ হিউমাস এই পচেই তৈরি হয়। আর এখানে পটাশ এবং ফসফরাসের পরিমাণ কম হয়। এখানেও বেশি এখানে পার্বত্য মৃত্তিকায় চা, কফি, ফল এবং মশলা চাষ হয়ে থাকে। দার্জিলিং বলো, কারণ ওখানে তো জলের পরিমাণ কম হয় পার্বত্য মৃত্তিকা, কেন দার্জিলিং বলো, আসাম বলো, কর্ণাটক বলো, এই জায়গায়। আর ফল হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে ফল প্রচুর হয়, ঠিক আছে, মশলা, স্পাইসেস
এটা আমাদের কেরালাতে হয়, সিটি অফ স্পাইসেস বলা হয়। ডেজার্ট সয়েল, যেটা আমাদের রাজস্থানের মরুভূমি, গুজরাটের কচ্ছের রান, পাঞ্জাব আর হরিয়ানার কিছু অঞ্চলে এটা দেখা যায়। কম বৃষ্টিপাত হয়, এই জন্য এখানে অতিরিক্ত বাষ্পীভবনের ফলে এখানে প্রচুর পরিমাণে নুন থাকে। ক্যালসিয়ামের সয়েল, ম্যাগনেসিয়ামের সয়েল, সোডিয়ামের সয়েল দেখা যায়। এবার সয়েলগুলো কি করে তৈরি হয়? লবণ আর জল থেকে, লবণ আর জল মানে অ্যাসিড আর ক্ষার মিশে লবণ আর জল তৈরি হয়। তাহলে ক্যালসিয়ামের কোনো অ্যাসিড আর কোনো ক্ষার মিলিত হয় ম্যাগনেসিয়াম, এগুলো থেকে নুন তৈরি হয়। লবণ, লবণ মানে সবসময় শুধু সোডিয়াম ক্লোরাইড যে নুন হয় এরকম নয়, একাধিক আরো লবণ হয়। অনুর্বর প্রকৃতির হয় আর জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম হয়। যেহেতু বালি আর লবণের পরিমাণ বেশি হয় তাই জন্য এটা ক্ষারধর্মী হয়ে থাকে। জলসেচ প্রয়োগ করে এখানে যব, গম, মিলেট এবং তৈলবীজ চাষ হয়। আর বালুকাময় মরুমৃত্তিকা সিরোজেম নামে পরিচিত। আর লবণাক্ত বা ক্ষারীয় মাটি যেটা স্যালাইন, যেটা আমাদের মৃত্তিকা রেহ, কালার, উসর, থুর, রাকার, কাল, চোপান নামে পরিচিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কৃষিকাজের জন্য অনুপযোগী লবণাক্ত মাটি যেগুলো সুন্দরবন অঞ্চলে রয়েছে, তবে কিছু জলসেচ করলে মিলেট জাতীয় হয়ে থাকে। এটা এই বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের শুষ্ক অঞ্চলে আর পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে এটা দেখা যায়। আর হচ্ছে লাস্ট জলাভূমির বা যেটাকে পিটি বা মার্সি বলা হচ্ছে, এটা কেরালার উপকূল বরাবর থাকে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে থাকে। এই মৃত্তিকাকে কেরালায় কারি বলা হয়ে থাকে। এখানে কেরালার কোয়াট্টাম আর আলাপুঝা জেলায় দেখা যায়। এটা অতি আম্লিক চরিত্রের হয়ে থাকে। এখানে ঋতু বিশেষে ধান চাষ হয়, খুব একটা হয় না, কিন্তু এটা জেনারেলি জলমগ্ন এলাকার সৃষ্টি করে। কিছু তথ্য দেওয়া আছে, এগুলো অলরেডি মনে হয় ওখানে ছিল। যদি দেখবে ভারতের সবচেয়ে বেশি জায়গা জুড়ে কোন মাটি? পলি মাটি রয়েছে। কৃষ্ণ মৃত্তিকা মানে বন্ধুর প্রকৃতির একে গিলগাই বলা হয়। ল্যাটেরাইট মৃত্তিকাকে ডুরিক ক্রাস্ট বলা হয়। আর সিরোজেম আমরা অলরেডি বলেছি বালুকাময় মরুমৃত্তিকাকে বলা হয়। এবার নবীন হলে খাদার বলা হয়, পাঞ্জাবে এটা ধায়া নামে পরিচিত। আর প্রাচীন হলে ভাঙর বলা হয়, পাঞ্জাবে এটা বেট নামে পরিচিত। ভাঙর হচ্ছে কঙ্কর, হচ্ছে ভাঙর অঞ্চলে দানাযুক্ত মাটিকে কঙ্কর বলা হয়। আর পার্বত্য অঞ্চলের নুড়ি বালিকে ভাবর বলা হয়। তাহলে আগে ছিল, আবার একবার আছে। আর ঘুটিং, উত্তর পশ্চিম ভারতে চুন মিশ্রিত প্রাচীন পলিমাটিকে ঘুটিং বলা হয়। রে উসর বা কালার কাকে বলে? পূর্ব পাঞ্জাব আর এই জায়গায় ক্ষারধর্মী লবণাক্ত পলিমাটিকে বলা হয় রে। আর ঘুর উত্তরপ্রদেশের পশ্চিমাংশে যে অত্যন্ত সূক্ষ্ম কণার বালি মিশ্রিত পলিমৃত্তিকাকে ভুর বলা হয়। ঠিক আছে, এগুলো এখানে আরো স্পেসিফাই করে বলা আছে যাতে পড়ে নিতে সুবিধা হয়। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে আমরা জানি লবণাক্ত মৃত্তিকার জন্য বিশ্বের বৃহত্তম যে ম্যানগ্রোভ অরণ্য আমরা জানি সুন্দরবনের সৃষ্টি হয়েছে, কিন্তু সেখানে বেশি লবণাক্ত হওয়ার জন্য জল শোষণ ক্ষমতা, এই জন্য এটাকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়। শ্বাসমূল তৈরি হয়, ঠেসমূল তৈরি হয়, আমরা জানি, এগুলো পড়েছি। আর যে মৃত্তিকায় 35% বা তার বেশি পরিমাণে নুড়ি পাথর দেখা যায় সেটাকে কঙ্কাল সার মৃত্তিকা বলা হয়। কারণ বেশি যদি মৃত্তিকা থাকে, নুড়ি পাথর থাকে, তার সমস্যা থাকবে, কারণ এটা হচ্ছে হিমালয় পর্বতমালা এই ধরনের মৃত্তিকা। বেশি পরিমাণে 35%-এর বেশি যদি থাকে অনুপযোগী হয়ে থাকে। অনুর্বর মৃত্তিকায় একদিকে কঠিন আর অন্যদিকে অধিক ঘনত্বযুক্ত স্তর, এটাকে হার্ড প্যান বলা হয়। এর জলপ্রবেশে হ্রাস পায়, খুব একটা দরকার নেই এটা। আচ্ছা, কাশ্মীর উপত্যকায় এক ধরনের বিশেষ মৃত্তিকা পাওয়া যায়, সেটাকে কারেওয়া মৃত্তিকা বলা হয়। দেখো ওইগুলো ওই ভাগের মধ্যে পড়ে না, তার কারণে এগুলো শুধু কিছু কিছু জায়গায় স্পেসিফিক থাকে। তাহলে কারেওয়া মৃত্তিকা থাকে কাশ্মীর ভ্যালিতে স্বাদু জলের হিমবাহ থেকে। যে হিমবাহগুলো হয়, যেমন উলার লেক, ঠিক আছে, ডাল লেক থাকে, হিমবাহর ফলে সৃষ্টি হয়েছে। তার ফলে এক ধরনের বিশেষ মৃত্তিকা তৈরি হয়, যেগুলো কাশ্মীরের কুলগাঁও, পাম্পুর, সোপিয়ান, গুলমার্গ, বারমুলাতে দেখা যায়। এর গুরুত্ব কি? এর ফলে জাফরান, আলমন্ড, পিচ, আপেল, চেরি এগুলো উৎপন্ন। কাশ্মীরের আপেল খুব ফেমাস, তার কারণ কারেওয়া মৃত্তিকা। ঠিক আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দু ধরনের মৃত্তিকা দেখা যায়, ল্যাটেরাইট জাতীয় লোহিত মৃত্তিকা আর সমুদ্র তীরবর্তী অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা, এই ধরনের লক্ষ্য করা যায়। আর এবার কিছু জিনিস মৃত্তিকা ক্ষয়, এবার মৃত্তিকা তো আমাদের জন্য খুব প্রয়োজন, কিন্তু মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তার কারণ কোন কোন জায়গায় ক্ষয়প্রবণ? জম্মু কাশ্মীর, কারণ ভ্যালি, উচ্চ উপত্যকায় যারা থাকবে সেখানে বেশি ক্ষয় হবে, প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বায়ু দূষণ দ্বারা মৃত্তিকা ক্ষয় হয়, যেগুলো আমাদের রাজস্থানে বেসিক্যালি দেখা যায়, এই যে রাজস্থানের মরু অঞ্চলে দেখা যায়। আবার কিছু কিছু জায়গায় মৃত্তিকার কারণ হচ্ছে ঝুম চাষ, ওই যে পাহাড়ের খাঁজ কেটে করে, একবার চাষ করলো আর সেখানে করলো না পরের বারে, ফলে যে খাঁজটা রয়ে গেল জল সেখানে পড়ে ক্ষয়। তাহলে উত্তর পূর্ব ভারতে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরামে মৃত্তিকা ক্ষয়ের কারণ ঝুম চাষ। এছাড়া
খনিজ আহরণ এবং বৃক্ষছেদন, গাছ প্রচুর কাটা হচ্ছে, তার কারণে এটা। এবার মৃত্তিকার অনেক সময় উপরের স্তর থেকে চাদরের মতো মাটি ক্ষয় হয়ে যায়, এটাকে শীট ক্ষয় বলে। কারণ মৃত্তিকা তো খুব হালকা হয়, পাতলা হয়, তো সেখান থেকে যদি স্তরটা উঠে চলে আসে সেটাকে শীট ক্ষয় বলে। শীট ক্ষয় যদি দীর্ঘদিন হয় তাহলে সেখান থেকে একটা নালী তৈরি হয়ে যায়, সেটাকে নালী ক্ষয় বা রিল এরোশন বলা হয়। আর দীর্ঘদিন যদি নালী ক্ষয় আর শীট ক্ষয় হতে থাকে, এই নালীগুলো চাওড়া বড় হয়ে যায়, তখন সেটাকে গালিক ক্ষয় বলা হয়। আর ঢালু জমিতে এই গালিগুলো একসাথে যুক্ত হয়ে রেভাইন ক্ষয় তৈরি করে। আর এই সিট, নালী, গালি, রেভাইন একসাথে মিলে তৈরি করে একটা ব্যাডল্যান্ড। মানে সেই জায়গাটা একদম ভীষণ মানে তৈরি হয়ে যায়, ব্যাডল্যান্ড বলা হয়, কারণ সেই জায়গায় ক্ষয়টা প্রচুর বেশি হয়, হতে থাকে পরপর। তাহলে এই জিনিসগুলো একটু দেখবে, প্রথম অবস্থায় হয় শীট ক্ষয়, উপরটা খুলে গেল, তারপর তার নিচে হলো রিল ক্ষয়, নালিক ক্ষয়, তারপর হবে গালিক ক্ষয়, তারপর হবে রেভাইন ক্ষয়, একদম শেষে হয়ে যাবে ব্যাডল্যান্ড। তাহলে ব্যাডল্যান্ড এতগুলো প্রসেসের মাধ্যমে তৈরি হয়, কারণ এটা দীর্ঘদিনের ব্যাপার, একদিনে তো এটা হয়ে যায় না, দীর্ঘদিন ভাবে হয়। আচ্ছা, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে এই রেভাইন ক্ষয় বেশি হয়, ঠিক আছে। আর এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, চম্বল এরকম ধরনের ব্যাডল্যান্ড তৈরি হয়েছে মৃত্তিকা সংরক্ষণের জন্য। যোধপুর, দেহরাদুন, চণ্ডীগড়, কোটা, আগ্রাতে মৃত্তিকা গবেষণাগার তৈরি হয়েছে। আর কি কি পদ্ধতিতে আমরা মৃত্তিকাকে সংরক্ষণ করতে পারি, তার কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা অবশ্যই জানি। যেমন যেসব সমোন্নতি রেখায় ধাপ চাষ করে, ধাপ চাষের মাধ্যমে আমরা করতে পারি। শস্যাবর্তন পদ্ধতি অনুসরণ করতে হবে। শস্যাবর্তন পদ্ধতি মানে একই জায়গায় একই রকমের চাষ করা যাবে না, ঘুরিয়ে ঘুরিয়ে চাষ করতে হবে। একবার যদি এই চাষ হয়, পরের বারে আর সেই চাষ করা যাবে না, যেটাকে আমরা শস্যাবর্তন বা ঘুরিয়ে ঘুরিয়ে যে চাষটা করি সেটাকে আমরা বলে থাকি শস্যাবর্তন প্রক্রিয়া। তাহলে এই শস্যাবর্তন প্রক্রিয়া ফলো করতে হবে। জৈব সারের ব্যবহার বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। মালচিং বা খড়ের যে শিকড় এগুলো হয় সরাতে হবে, ওই যে মালচিং বা শস্যের যে খড় হয়, শিকড় হয়, সেগুলো সরিয়ে জমির আবরণ তৈরি করতে হবে। নদী পাড়ের ক্ষয় রোধ করতে হবে, গাছ লাগাতে হবে। অতিরিক্ত পশুচারণ বন্ধ করতে হবে, কারণ পশু গাছপালার ক্ষতি করে। বৃক্ষরোপণ করতে হবে, বৃক্ষছেদন হ্রাস করতে হবে। আর লবণাক্ত মাটিকে আমাদের সংস্কার করার প্রয়োজন রয়েছে। যে জায়গায় বেশি লবণাক্ত হয়েছে, লবণ তুলে ফেলার প্রয়োজন রয়েছে। স্বল্প জলের সেচ দ্বারা তুলতে হবে, এগুলো যতটা প্রয়োজন। এছাড়া লবণাক্ত মাটিতে ক্যালসিয়াম কম থাকলে জিপসাম মিশিয়ে রাসায়নিক পদ্ধতিতে লবণাক্ত নিয়ন্ত্রণ করা যায়। মালচিং এর ব্যবস্থা করা হয়। আর লবণ সাহায্যকারী বার্লি, বিট, খেজুর এইসব গাছে চাষ করতে হবে। জৈব সার প্রয়োগ করলেও মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, লবণাক্ত কমে যায়। তাহলে লবণাক্ত মাটি কন্ট্রোল করাটা আমাদের দরকার। আর ক্ষার মাটিকেও সংস্কার করা যায়। ক্ষার মাটি প্রচুর জলসেচ হলে ক্ষার মাটি হয়, কারণ দু ধরনের মাটি হতে পারে, হয় লবণাক্ত হবে নাহলে ক্ষার হবে। অ্যাসিড বেড়ে গেলে ক্ষার আমলত্ব বেড়ে যাবে, আর ক্ষার বেড়ে গেলে ক্ষারত্ব হয়ে যাবে। আর সেখানে জিপসাম প্রয়োগ করলে সেখানে ক্ষারটা অপসারিত হবে। অথবা মাটিতে সালফার প্রয়োগ করলে সালফার যে কোনো সার দিয়ে SO3 হবে, সেই SO3 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, তাহলে ক্ষারের এগেনস্টে অ্যাসিড করলে সেখান থেকে ক্ষারত্ব দূর হবে। তাহলে মাটির অম্লতাও বাড়ে, আবার ক্ষারকত্বও বাড়ে জৈব সার প্রয়োগে, জৈব পদার্থ প্রয়োগে। ফলে প্রয়োজন অনুযায়ী মাটি সয়েল টেস্ট করে আমাদের সেই অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। ওকে, তাহলে পুরো জিনিসটা আমরা আশা করি বুঝলাম, কোনো অসুবিধা নেই। না স্যার। তাহলে এটা আমি দিয়ে রাখছি নেক্সট ডেটে, তাহলে এটা থেকে আমরা MCQ ডিসকাস করব।